দেখো শুরু করছি সরলরেখা 1 3D। এর আগে আমি দিক কোসাইনের একটা ক্লাস দিয়েছি, সেটা থিওরিটিক্যাল ক্লাস, ম্যাথমেটিক্স দিইনি। আজকে আমি শুধু অঙ্কের উপরই দেবো, এখানে থিওরিটিক্যাল করার কোনো প্রয়োজন নেই। হালকা এই যেটা আমি বলবো একটা মন্তর, সেইটাই থিওরিটিক্যাল ভাববে। পরপর অঙ্ক করবে এসএনদের বই, পেজ নাম্বার 70, সেমিস্টার 4-এর জন্যে লেভেল 1-এর প্রশ্ন, প্রশ্নমালা 1, স্টেট লাইন 1 নম্বর লেসেন। সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো আমরা করব। দেখো, যে কোনো একটা সরলরেখাকে 3D ফাংশনে এই আকারে লিখবে x - x1/a, এটা কার্তেজীয় রূপ, y - y1/b, z - z1/c। এইটা একটা সরলরেখার কার্তেজীয় রূপ, কার্তেজীয় আকার, যেখানে x1 y1 আর z1 বিন্দু গামীটা বটে সরলরেখাটা, আর ABC হচ্ছে ওর dr, ডাইরেকশন রেশিও, দিক অনুপাত। দিক অনুপাত কি এর আগের তুমি দিক কোসাইন ক্লাস চ্যাপ্টারটা নিশ্চয়ই করে এসেছো। দিক কোসাইন যদি না করা আসে এই চ্যাপ্টার ছিল না, আগে দিক কোসাইন করে আসো। দিক কোসাইন দিক অনুপাত করো, তবে এই চ্যাপ্টার তোমার অঙ্ক আটকিবে না একটাও। এই সরলরেখাটাকে ভেক্টর রূপে যদি আমি লিখি, তখন হবে আর ভেক্টর সমান a প্লাস টিবি। এ ভেক্টর, বি ভেক্টর, টি একটা প্যারামিটার, টি নট ইকুয়াল টু 0, আর টি একটা প্যারামিটার, টি একটি প্যারামিটার ইকুয়াল টু 0 হইতে পারে না, আমি টি একটা প্যারামিটার বাস। এবারে এইটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখি, এই সমীকরণটাকেই, কার্তেজীয় সমীকরণটাকে ভেক্টর রূপে লিখি এইটাকেই, তাহলে এর জায়গায় বসবে x1 i ক্যাপ, y1 j ক্যাপ, z1 k ক্যাপ। এটা এ, এটা মানে এ, টি তো প্যারামিটার, আর দিক অনুপাতগুলো ভেক্টর রূপে বসবে a i ক্যাপ, b j ক্যাপ, c k ক্যাপ। বাস, এই আর বিশেষ কিছু মনে রাখতে হবে না এই লেসনের জন্য। দিক অনুপাত আর বিন্দুগামী সরলরেখা হলে ওইটা বিন্দুগামী হবে। এবারে প্রথম প্রশ্নটা 1 নম্বর, এক্স অক্ষের কার্তেজীয় ভেক্টর সমীকরণ। তো এক্স অক্ষের কার্তেজীয় সমীকরণ হবে x - 0/t বা সামথিং, তুমি যা লিখবে y - 0/0, z - 0/0। এইটা কার্তেজীয় সমীকরণ। আর ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর সমান t ইন্টু আই ক্যাপ। বাকি কোনো হবে না, মূল বিন্দুগামী। এক্স অক্ষ তো মূল বিন্দুগামী হয়, ওই জন্য প্রথম যেটা এটা তো সব 0 0 বসবে, এর তো সব 0 0, এ বিন্দুগুলো সব 0 0 মূল বিন্দু। এক্স অক্ষের সমীকরণ তো এক্স অক্ষ তো মূল বিন্দুগামী আছে না। বাস এইটা। যদি তোমাকে y অক্ষ বলে, তো এইটা y - 0/t হবে, আর এইখানে r - t j করিবে, j ক্যাপ। যদি z অক্ষ বলে তাহলে z - 0/t, বাকি সব 0, আর r সমান t k ক্যাপ। এবারে চলো অঙ্ক একটা দেখো, 2 নম্বর অঙ্কটা। বইটা খুলবে, পেজ নাম্বার 77, এই যে 2 নম্বর অঙ্কটা। কোন সরলরেখার কার্তেজীয় সমীকরণ দিয়ে আছে, ওই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখার দিক অনুপাত। শোনো, এইটা 2x - 5/3 সমান 6 - 3y/2 সমান z + 1/6। শোনো, তুমি প্রথমত এই x এর কোনো সহগ রেখা চলবে না। সরলরেখাটা দেখো, সরলরেখার মডার রূপ xy/z, যে অক্ষ কার্তেজ অক্ষ, সেগুলার কোনো সহগ থাকা চলবে না। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x - 2 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে x - 5/2, তো 3/2ও করতে হবে। আচ্ছা, এবারে এইটাকে তো y এর রূপে নিয়ে আসতে হবে, ঘুরাইতে হবে এইটাকে। তাহলে তোমাকে করতে হবে -3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে y - 2/-3, ঠিক আছে। আর এটা ঠিক আছে, এটা সুস্থ স্বাভাবিক আছে, z + 1/6। এইটা কার্তেজীয় রূপ সমীকরণে চলে এলো। তাহলে এই সরলরেখাটার কোন বিন্দুগামী হচ্ছে? বিন্দুগামী হচ্ছে 5/2, 2, 1 বিন্দুগামী, এবং এর দিক অনুপাত হচ্ছে 3/2 - 2/3, ঠিক আছে। -2/3 আর 6। তো এবারে শোনো, দিক অনুপাতগুলো একটু অনুপাত করে দিবে, তারপর অনুপাতটাকে নিয়ে যাবে রেশিও করে, তাহলে তুমি দিক অনুপাত পাই যাবে। এই সরলরেখাটা সমান্তর সরলরেখার দিক অনুপাত একই থাকবে, এর যা দিক অনুপাত সমান্তর সরলরেখারও দিক অনুপাত সেম থাকবে। আর এটা এত বিন্দুগামী করে নেবে, আর দিক অনুপাতটাকে অনুপাতও সাজাতে পারো। বাস, এবারে তুমি অঙ্ক প্র্যাকটিস করো, পরপর অঙ্ক দিচ্ছি আমি, তাই পেয়ে যাবে। ওকে, তো 2 নম্বর অঙ্কটা, এটা বিন্দুগামীটা দেখো, বিন্দুগামী যেটা আছে এটা -2 করতে হবে, ঠিক আছে। -2 বিন্দুগামী, এটা বলছিল, ঠিক করে দেবে। দিক অনুপাতটা 3/2 - 2/3, 6 নিয়ে এলাকা 6 দিয়ে গুণ করে দেবে। এইটা দিক অনুপাত রাখবে, মানে ভগ্নাংশ রাখো না, পূর্ণ সংখ্যা রাখবে দিক অনুপাতটা। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর নিজের বইটা খুলবে। সরলরেখা দেওয়া ছিল এই রূপে, তো এই রূপে দেওয়া থাকলে আমাকে এই 6গুলা গুছাইতে হবে, 3গুলা 2গুলো,
6 দিয়ে ভাগ করে নিয়েছি, তার 1/6 করে নিয়েছি। এইটা হচ্ছে দিক অনুপাত। আর দিক কোসাইন হচ্ছে, জানো দিক কোসাইন নিশ্চয়, দিক অনুপাতগুলো 1/√1² 2² 3², মানে √14 দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক কোন অক্ষের উপর লম্ব। তো এরকম দিয়ে আছে দিক অনুপাত 2 0। তো সরাসরি অয় অক্ষর তুমি দেখেই বুঝে যাবে, অয় অক্ষর যার তলে শূন্য থাকবে তার উপরই লম্ব, বাস। 5 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক বলছে এই সরকারি ভেক্টর সমীকরণ হলো। তো এই সরকার ভেক্টর সমীকরণ এইটা হয়, ভেক্টর সমীকরণ এইটা আর এইটা। আমি বলেছি দেখো এই সরকারটা 5 4 আর 6, তার মানে 5 - 4 আর 6 বিন্দুগামী। তাহলে 5 - 4 আর 6 আই জে কে বুঝেন দাও। আর এ হচ্ছে বিন্দুগামী গুলো বসাবে, আর বি হচ্ছে দিক অনুপাতটা বসাবে, বাস। ভেক্টর ফর্মে আই জে কে ফর্মে, হয়ে গেল অঙ্ক শেষ, ঘটনা শেষ। চলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে দেওয়া আছে এই ভেক্টরের সমান্তর সরলরেখা এত বিন্দুগামী, তার কার্তেজীয় সমীকরণ। দেখো এই ভেক্টরের সমান্তর সরলরেখা যে সরলরেখা তার বিন্দুগুলি এত সরলরেখার প্যারামেট্রিক আকারে কার্তেজীয় সমীকরণ হচ্ছে x = x1 অ্যাকচুয়াল x - abc ধরে নিতে হয়, এত কিছু না করলেও চলে, ওটাকে abc ধরে নিলেই হয়। এইরকম x - x1/a, y - y1/b, z - z1/c। তাহলে abc গুলো দিক অনুপাত। তো abc জায়গায় তুমি ওটা বসাতে পারো দিক অনুপাত, যেটা দিয়ে আছে 1 - 2 এর 5। তারপরে প্যারামেট্রিক টি ধরে নেবে, প্যারামিটার। তারপর সমীকরণটা এরকম পাইছি আমরা। টি এর মানগুলো বাই করে দিবে, তো টি এর মানগুলো বাই করে সমীকরণ, ডাইরেক্ট সমীকরণটা বাই করা যায়। এইটা এই লাইনটা, গুজব লাইনটা লেখারই কোনো দরকার নেই। এত বিন্দুগামী ভেক্টরের যে সরলরেখা তার ডাইরেক্ট করলে হবে। এটা 1, এটা 2। দেখো এই তার মানে এই বিন্দুগামী আর এইটা প্যারামিটার। তাহলে আমরা কি করতে পারি, x - এখানে 1/1 y + 2, যেহেতু মাইনাস আছে, বাই -2, এরকম করে করা যেত, সুবিধা হইত। এত কিছু এই লাইনটা করার কোনো প্রয়োজন হয় না, সময় নষ্ট শুধু। তাহলে ভেক্টর সমীকরণ হচ্ছে আর ভেক্টর, এটা সূত্র বলে ভেক্টর সমীকরণ। তো বিটার মান জানি আমরা, বিটা হচ্ছে দিক অনুপাতগুলোকে, দিক অনুপাত যেগুলো আছে সেইগুলোরই আইজেকে বসাইতে হয়। আর এটা হচ্ছে যে বিন্দুগামী, সেইটাকে আইজেকে বসাইতে হবে, টপি পড়াই দেবো। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এই তো 1 - 2 5, 1 - 2 5 আইজেকে বসাই দিয়েছ যথাক্রমে। আর 1 2 3 আইজেকে বসাই, ওইটা বি, a + tb ফর্মটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা কার্তেজীয় ফর্ম। ওকে, নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক। এত বিন্দুগামী যে সরলরেখা এত ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টরের কার্তেজীয় সমীকরণ। এত বিন্দুগামী যে সরলরেখা এত ভেক্টরের, যার ভেক্টরের সমান্তরাল হবে সেই ভেক্টরের দিক অনুপাতটাই ওর দিক অনুপাত হবে। তাহলে a r + 2b, বাস। এইটা এ ভেক্টরটা এখানে বসাইছে, এর মানটা এখানে বসাইছে, আর বি ফর্মটা দিয়ে দিয়েছে, বিটা ভেক্টর দিয়ে দিয়েছিল, বিটা এখানে বসাইছে। এইটার দিক অনুপাত এইটার দিক অনুপাত মিলে গেছে, আর এইটা বিন্দুগামীটা এখানে বসাইছে। তাহলে ভেক্টর সমীকরণ পাই গেল। কার্তেজীয় সমীকরণটা একদম সোজা, বিন্দুগামীগুলো উপরে আর নিচে দিক অনুপাতগুলো। ওকে, চলো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক, কার্তেজীয় সমীকরণ দেওয়া আছে, ভেক্টর সমীকরণ নির্ণয় করো। আরে কার্তেজীয় সমীকরণ দেওয়া আছে মানে -3 5 আর -6 বিন্দুগামী বটে। তাহলে -3 5 আর 6, এই লাইনটা ডাইরেক্ট লিখবে, বেশি সময় নষ্টই করো না। ডাইরেক্ট এটা থেকে এটা লিখে দেবে, ডাইরেক্ট লিখতে শিখো, অত সব ছাড়ো। আর 2 4 2 দিগুতো আইজেকে বসেন দাও, এইটার থেকে এটা ডিরেক্ট, এই সকল করো না, সময় নষ্ট। 1 নম্বরের অঙ্ক ভাই এমসিকিউ করে উড়াই দাও, শুধু একবার ভাবো অঙ্কটা। এত এবং এত বিন্দুগামী 9 নম্বর অঙ্ক দেখো, বই খুলো, পেজ নাম্বার 70, পেজ এসেনদের বই। 5 2 7 বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করো। ও 9 অঙ্কটা আছে, এত বিন্দুগামীর কার্তেজীয় ভেক্টর। তো দেখো এত বিন্দুগামী, তো যে কোনো একটা বিন্দুগামী ধরবে, আর x1 z, তার মানে x - x1 আর x2, আরে এটা দিক অনুপাত বিয়োগ করলে দিক অনুপাত হয়ে যাবে। ডিআরটা বিয়োগ করে এবিসি পেয়ে যাবে, বিয়োগ করে নেবে এবিসি পেয়ে যাবে, ডাইরেক্ট -3 -7 চলে আসবে। আর যে কোনো একটা বিন্দু বিয়োগ করে দেবে, যে কোনো একটা বিন্দু, এই দুটার মধ্যে যে কোনো একটা বিন্দু বিয়োগ করলে হবে। এইটাও উত্তর হতে পারে। তুমি যদি x - 4 করো, y + 5 করো, আর z - 2 করো, তাও চলতে অঙ্কটা, দুটাই উত্তর। ঠিক আছে, বিন্দুগামীর মধ্যে যে কোনো একটা বিন্দু চয়েস করবে। হ্যাঁ, দিক অনুপাতের প্লাস মাইনাস যুক্ত হবে, ঠিক করে নেবে। আর অনুপাত লাস্টে তো প্লাস মাইনাস সেইতে উঠে যাবে। আর এইটা ভেক্টর সমীকরণ, এত বিন্দুগামী, এইটা প্রথম বিন্দুটাই নিয়েছো, আর এর দিক অনুপাতগুলো বসে নিয়েছো। তুমি যদি বলো আর ভেক্টর সমান আমি এইটা নেবো, 4i - 5j + 2k, তাও চলতো। আর প্লাস টি ফর্মে দিক অনুপাতগুলো বসে দিতে আইজেকে যথেষ্ট। এটাও রাইট, এমন নয় যে এটাই কিছু। তারপর দেখো 10 নম্বর অঙ্ক। এত বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা ধরে নিয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা ওয়াই অক্ষের সমান্তরাল 5,2,7 বিন্দুগামী। তো এটা 2 বিয়োগ করে আছে, বাস। তাহলে এ ভেক্টর আর বি সমান যে ভেক্টর, শুধু যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল বলেছে, বাকি সব নাই। বাকি তো ওয়াই অক্ষের সমান্তরাল হলে থাকবে না, এটা ভালো অঙ্ক। দেখো 10 অঙ্কটা,
এরপর 11 অঙ্কটা দেখো, তো এক্স অক্ষের সমান্তরাল হওয়া শর্ত এ নট ইকুয়াল টু 0 আর বি সি 0 হবে। এটি এক্স অক্ষের, যদি বলতে হয় অক্ষের সমান্তরাল তাহলে বি নট ইকুয়াল টু 0 এস এ 0 হতে হয়, এই তো বাস। আর ব্যালেন্স আছে কিনা এক্স মাইনাস এক্স ওয়ানগুলো চেক করে নেবে, ওটাও চেক করা উচিত। 12 নম্বর অঙ্ক দেখো, এত বিন্দু দুই সমরেখ। দেখো 3টা বিন্দু সমরেখ হয়ে গেলে যে বিন্দুটা সমরেখ দিকে তুমি এম ইজ ডি এন অনুপাতে 2Dর ফর্মুলা বসিয়ে দিবে। 2Dর ফর্মুলাটাই যেটা হচ্ছে সেটাই হচ্ছে এইটা। এবারে যে কোনো দুটা সমান করে দেবে, এইটার সঙ্গে এইটা সমান করতে পারো, এইটার সঙ্গে এইটা সমান করতে পারো। তাতে এম ইজ টু 1 - 1 আসছে, কিন্তু -1 হয় না, তার মানে বহির্ভুক্ত হয়েছে। তার মানে যে বিন্দুটা বাইরে আসে -1 লিখবে না, একই লিখবে। যদি মাইনাস চলেও আসে এটা বহির্ভুক্ত দিতে হবে। এম ইজ ডি যেমন ফর্মুলা তেমনি দুটা বিন্দু, এইদিকে একটা বিন্দু লিখে নেবে, এইদিকে বিন্দু লিখে নেবে, এম ইজ ডি করবে। শর্তানুসারে এইটা সমান 4, এটা সমান 5, এইগুলো সমান তো হবে না। অঙ্কটা ভুল হয়েছে, অঙ্কটা ঘুরে করবে, ঠিক আছে? অঙ্কটা ঘুরে করবি। আমি এই অঙ্কটা ওইভাবে করা যাবে না। এই অঙ্কটা এইটার এম ইজ ডি এনটা বাইক করে পরে ওইটা সমান 4 করতে হবে, ওইটা সমান 5 করতে হবে, ওইটা সমান 6 করতে হবে, তবে অঙ্কটা হবে, ঠিক আছে? এটা সবাই নিজে করো, তাহলে তোমার এর বর্ণনামূলক প্রশ্নগুলো আমি আরেকটা ক্লাস দেবো। ওকে, ভালো থাকো সবাই।